নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। দুপুর 12টা ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। শুরুতেই চলে যাবো এসএসসি ভবনের সামনে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন রুদ্রনীল ঘোষ। সরকার রয়েছে, তিনি সংবিধানে শপথ নিয়েছেন। কেন এই আইএএস এবং আইপিএস দের একটা বড় অংশ এই মিথ্যাচারের পক্ষে মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। ঘৃণা তৈরি হচ্ছে মানুষদের এই সম্মানীয় পদগুলোর ওপরে। আমি মাননীয় মুখ্য সচিবকে অনুরোধ করব, দয়া করে এই প্রবণতা থেকে সরে এসে তৃণমূলের মিথ্যেবাদী নেতা মন্ত্রীদের মতো এই কদর্য মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া এবং মানুষকে ভুল বোঝানো বন্ধ করুন। এর বাইরে কিছু বলার নেই। এই আন্দোলনে মানুষের সঙ্গে এই যোগ্য শিক্ষককে লাথি খেতে হলে পশ্চিমবঙ্গে তাদের সঙ্গে দল মত ধর্ম পেশা নির্বিশেষে সমস্ত মানুষ আছে। যারা চুরি করেছে তারাই মিছিল করছে, যারা চুরি করেছে তারাই নেতাজি ইন্ডিয়া স্টেডিয়ামে লোক ডেকে মানুষ ঠকাচ্ছে। আর কিছু কবি সাহিত্যিক পাশে দাঁড়িয়ে দালাল তারা জড়ো হয়ে মিথ্যাচার করছে। এর বদলা মানুষই নেবেন। চোখের জলের অভিশাপ পেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্রিমিনাল সাথীদের। আজ থেকে অনশন শুরু করলেন এসএসসি ভবনের সামনে চাকরিহারারা। তারা অবস্থান বিক্ষোভে গতকাল গোটা রাত ছিলেন। পরিষ্কার বক্তব্য, ওএমআর শিটের মিরর ইমেজ এসএসসি কে আপলোড করতেই হবে, যা এসএসসির কাছে রয়েছে বলেই দাবি করা হচ্ছে এসএসসির পক্ষ থেকে। এবং শিক্ষামন্ত্রীও বলছেন, তারপরও কেন আপলোড করা হচ্ছে না প্রশ্ন চাকরিহারাদের। আজ থেকে অনশনে বসেছেন মালদার সলাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক ছিলেন যিনি পঙ্কজ বাবু। তিনি আমার সঙ্গে তুলিকা রয়েছে, সরাসরি তুলিকা খায় চলে যাবো। তুলিকা, অনশন শুরু হলো আজ থেকে। রূপা গাঙ্গুলি এসেছিলেন কিছুক্ষণ আগে, এখন রুদ্রনীল ঘোষের বক্তব্য আমরা শুনলাম। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে চাকরিহারাদের সঙ্গে যদি কথা বলা যায়? অনশন শুরু হয়েছে তারও আধ ঘন্টার উপর হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি এসএসসি ভবন থেকে কেউ বেরিয়ে এসেছে? আচার্য সদন থেকে কেউ বেরিয়ে এসে কথা বলার চেষ্টা করেছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এসএসসি ভবনের তরফ থেকে কোনো প্রতিনিধি দল যারা চাকরিহারারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে আসেননি। এবং প্রায় 1 ঘন্টা হতে চললো যারা অনশনকারী রয়েছেন। একজন অনশনকারী যিনি শিক্ষক, সালাই ডাঙ্গা যে হাই স্কুল রয়েছে সেখানকার শিক্ষক, তিনি অনশনে বসেছেন এবং তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। যেরকম একদিকে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে সাংসদ রয়েছেন, তিনিও এই মুহূর্তে এসেছেন এবং কথা বলছেন। আমি একটু কথা শোনানোর চেষ্টা করব। আসছে না সজলের ওই দিকটাতে যেহেতু ওয়াকআপ নিয়ে এই বিষয়টা থেকে নজর ঘোরাবার জন্য পুরোটাই যারা জানে না নিজেরাও ওয়াকআপ কি কেন, সেই ছেলেপুলেদের যারা সহজ সরল তাদেরকে ভ্যানে তুলে ভেরিফাই করিয়ে ওখানে রূপাদি। আমার নাম চিত্তরঞ্জন মণ্ডল, ওভাগা প্রাক্তন এসএসসি চেয়ার, যে সবাইকে চাকরি দিয়ে। সেই জন্য এদের কাছে আমি নিয়মিত তাপসের সঙ্গে কথাবার্তা, প্রস্তাব আসছে, প্রস্তাব আটকেছে, অনেক হামলার কাছে প্রস্তাব আটকেছে। সজল ওই ওয়াকআপের যে অসংগঠনগুলো এরা করবার চেষ্টা করছে সেখানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ওই কি একটা সভা মঞ্চ করে প্রচুর কবিতা বললেন না, সেখানে একটা রিভিউ পিটিশনের কথা বললেন। তো সেটা করে কি লাভ হবে? রিভিউ পিটিশন উনি যদি এখানে ডিভিশনটা না করে দেন, যে কারা ডিভিশনটা যতক্ষণ না হচ্ছে সেগ্রিগেশন। আজকে আমি খবরের কাগজে যেটা দেখলাম, যে মধ্যশিক্ষা পরিষদ যে আবেদনটা করেছিল তারা আজকে হচ্ছে না, 17 তারিখ হবে। 17 তারিখ কালকে চিফ জাস্টিস বসেননি, সেই জন্য হয়নি। 17 তারিখ হবে আজকে খবরের কাগজে দেখলাম। আমার যেটা প্রশ্ন, অন্তত খবরের কাজে রিপোর্টিং থেকে যা মনে হয়েছে, ওরা বলবে হুজুর আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আপনি এইগুলোকে বাঁচান, আপাতত কিছুদিনের জন্য রিলিফ দিন, যতদিন না রিক্রুটমেন্ট। এটা একটা কিন্তু ট্র্যাপ।
আমি যতটুকুন বুঝি এটা একটা ট্র্যাপ। এই সুযোগ যদি উনি একবার পান, জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষা হবে আগামী ইলেকশনের পর। এতদিন চালিয়ে যাবেন যাতে করে ক্ষোভটা, যে ছেলেমেয়েরা যে মুহূর্তে তারা চাকরিতে জয়েন করতে পারবে খানিকটা তো রিলিফ পাবে, যে অত্যন্ত সেই জায়গাটাকে প্রেসার করে উনি কাজে লাগাতে চাইছেন, যেটাই রাজনৈতিক স্টাইল। আমি কিন্তু পরিষ্কার এটা বুঝতে পেরেছি। কাজে কাজে যদি পরীক্ষাও উনি করতে চান তাহলে কিন্তু পুজোর আগে কমপ্লিট। এই রেস্ট্রিকশন যেন এখানকার যারা মামলা করছেন তারা যেন এটাকে মাথায় রাখেন, যে আমি একবারে টোটাল সলিউশন চাই, পেতে গিয়ে সবটা টোটাল সলিউশন তো পেলামই না, সবটাই হাত থেকে ছেড়ে দিলাম, এটা যেন না হয়। আপনি নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন। হ্যাঁ, একদম। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোনো রকমে এটা যে অন্যায়টা করে ফেলেছে তার জন্য যে রিপিলসটা তৈরি হয়েছে সারা পশ্চিমবাংলায়, সেই রিপিলসটাকে উনি কোনোভাবে ইলেকশনের আগে পর্যন্ত ঠেকা দিতে চাইছেন। উনি ইলেকশন ছাড়া কিছু বোঝেন না। বোঝেও না, দিনে রাতে স্বপ্নে তাই। এখানে আমি কিছুটা বক্তব্য রাখবো পরে। এখানে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে গেলেন, উনি নিজেই সংবাদ মাধ্যমে জানালেন যে অক্সফোর্ড তাকে নিমন্ত্রণ করেছে। পরে অবশ্যই বদমাইশ কিছু সাংবাদিক বা বিজেপি পয়সা দিয়ে করিয়েছে কিনা জানি না, তারা বলল কেলগ আন্ডার গ্র্যাজুয়েট একটা কলেজে কোনো একটা ক্যান্টিনে নাকি করতে। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না, সে আলোচনা হয়ে যাচ্ছে। ওই সভায় উনি একটা ছবি দেখিয়েছিলেন। সেই ছবিটা হচ্ছে পুলিশি বামফ্রন্টের আমলে ওনার উপর পুলিশি অত্যাচারের কাহিনী। এটা যদি উনি দেখান তাহলে যে কোনো মানুষ বলবে যে ওনার সেই যন্ত্রণা, পুলিশি অত্যাচারের যন্ত্রণা এখনো ওনার মনে দগদগ খায়ের মতো আছে। তাই যদি পুলিশি অত্যাচারের জ্বালা ওনার এখনো বেঁচে থাকে, তাহলে আগামীকাল এই ছাত্রদের পুলিশের দিয়ে এত অত্যাচার করা হলো কেন? গতকাল যেটা হলো সেটা কেন হলো? তাহলে কি সত্যিই সেটা পুলিশি অত্যাচারের যন্ত্রণা ছিল না? এটা সিদ্ধান্ত আসা যায় কি যে উনি চেয়েছিলেন ওই ছবিটা দেখিয়ে বিশ্বের বাজারে নিজেকে সেল করতে চেয়েছিলেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি না। এটাই আমার সিদ্ধান্ত। এইরকম অনেক কাজ করে গেছে। আমি ব্রাত্যবাবুর সম্পর্কে বলি, ব্রাত্যবাবুর সাথে আমি 2.5 বছর কাজ করেছিলাম। যে ব্রাত্যবাবুকে আমি দেখেছিলাম সেই ব্রাত্যবাবু আজ কিন্তু নেই, উনি অনেক পাল্টে গেছেন। এবং আমার বিভিন্ন পরিচিত ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে, বিকাশ ভবন থেকে যা বুঝতে পারি উনি মন্ত্রী হিসাবে অনেক কষ্টে আছেন। তা সত্ত্বেও কিসের মায়া মমতা নিয়ে আপনি আমার সময় 2.5 বছরে যে আপনি সহযোগিতা করেছিলেন, যে মানসিকতা নিয়ে আমাকে কাজ করতে উৎসাহ দিয়েছিলেন, সেই মানসিকতাটা আপনি হারালেন কেন? আপনি কি সেই ব্রাত্য বসু যিনি প্রথম মন্ত্রী ছিলেন? এই প্রশ্নটা ওনার কাছে রাখছি। উনি একটা কথা অভিজিৎ বাবুকে তীব্র বলেছেন, উনি তো সাপ হয়ে কাটছেন আর ওঝা হয়ে ঝাড়ছেন। এই কথাটা আমি জানি না উনি নিজের যন্ত্রণা থেকে অভিজিৎ বাবুকে বলেছেন না ঝিকে মেরে বউকে শেখাতে চাইছেন, সেটা আমি বুঝতে পারি না। ব্রাত্যবাবু এটা যেন একটু ক্লিয়ার করে বলেন, উনি কি অভিজিৎ বাবুকে উপলক্ষ করে অন্য কাউকে বলতে চাইছেন? কারণ সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মানবিক মুখ আমরা দেখেছিলাম, সেই মানবিক রূপের উল্টো রূপ কিন্তু গতকাল আমরা পুলিশের লাঠিচার্জে দেখতে পেয়েছিলাম। আর একটা জিনিস দেখলাম, যে পুলিশ এত সক্রিয় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তাদের চেহারাটা কি? যেখানে সরকারি প্রপার্টি ধ্বংস হচ্ছে, পুলিশ পালিয়ে যাচ্ছে, সরকারি গাড়ি পুড়ছে, সেখানে পুলিশ সে মতো তৎপরতা নিতে পারেননি। তাহলে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে পুলিশের এই ব্যবহারের দ্বিচারিতা কেন? তাহলে কি ওনার নির্দেশ ছিল পুলিশ মন্ত্রী হিসাবে যে এইভাবেই তাদের কাজ করতে হবে? অথবা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যারা পুলিশ অফিসার আছেন তারা পরে প্রমোশন পাবার প্রতিযোগিতা চলছে না তো? এই প্রশ্নটা স্বাভাবিক কারণেই মনে আসে। এই দিকে আমি অনুরোধ করব, এর শেষ আমি সিদ্ধার্থ আমার ছোট ভাইয়ের মতো, দীর্ঘদিন ওনাকে চিনি। উনি কলেজ সার্ভিস কমিশনে আমার মতোই প্রথম কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। আমি তখন এসএসসির চেয়ারম্যান ছিলাম। উনি প্রথমে 16 না, কলেজ সার্ভিস কমিশনে উনি যেভাবে প্রথমবার রিক্রুটমেন্ট করেছিলেন, যে সিদ্ধার্থ মজুমদারকে আমরা চিনি, সারা পশ্চিম বাংলা মানুষ চেনে,
সেই সিদ্ধার্থ মজুমদার আজকে ভয় পাচ্ছে কি?